মিস আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। শুনতে পাচ্ছ আমার কথা? মিস আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মেয়েরা আমার কথা শোনা যাচ্ছে? জি মিস। আচ্ছা। কেমন আছো তোমরা? আলহামদুলিল্লাহ মিস ভালো আছি। আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। নূরজাহান, আমি তোমার মেসেজটা খেয়াল করি নাই। তুমি প্রশ্নটা মানে সলিউশন করে পাঠাও নাই পরীক্ষার। মিস আমার নেটে একটু প্রবলেম ছিল, আজকে পাঠিয়ে দেব। আচ্ছা, রায়তা খাতা চেক করেছি, রায়তারটা হয়নি। সুমাইয়া ৮ পেয়েছো, প্রথম ক প্রশ্নের উত্তরটা হয়নি। নাফিসারও একই অবস্থা, ক প্রশ্নের উত্তরটা হয়নি। তোমরা খাতা, কলম, আসসালামু ক্যালকুলেটর, ওয়ালাইকুম আসসালাম, আর বইটা সামনে রাখো। সবাই রেডি? শুরু করব? মেয়েরা শুনতে পাচ্ছ? জি মিস। জি মিস। তাহলে শুরু করব অঙ্ক? জি মিস। আচ্ছা, জি সামনে মিস। সবকিছু খাতাটা রাখো। খেয়াল করো, দেখো উপযুক্ত তথ্য হতে রায়ান এন্টারপ্রাইজে তারল্য অনুপাত নির্ণয় করো। একজন তারল্য অনুপাত চলতি সম্পদ মাইনাস মজুত পণ্য যোগ অগ্রিম খরচ ডিভাইড বাই চলতি দায়। এটা হচ্ছে আমাদের সূত্র তারল্য অনুপাত নির্ণয়ের জন্য। তো অনেক একজন খাতা দেখেছি চলতি সম্পদ না নির্ণয় করে সরাসরি তারল্য অনুপাত জন্য তারল্য সম্পদ নির্ণয় করেছ। এভাবে করবে না, আমরা সূত্রটা অনুসরণ করব। সূত্রটা যদি আমরা অনুসরণ করি তাহলে আমাদের কি প্রয়োজন হবে? আমাদের চলতি সম্পদের প্রয়োজন হবে, আর মজুত পণ্য, অগ্রিম খরচ যদি এইসব তথ্য থাকে তাহলে আমাদের এইসব তথ্য দিতে হবে। এখানে আমাদের প্রশ্নে হাতে নগদ ৬,০০০ টাকা ছিল, আর ৫০০ টাকার ২টি নোট চুরি হয়েছিল। তাহলে এটা বিবিধ ক্ষতি। দেখো, আগে আমরা চলতি সম্পদের পরিমাণটা নির্ণয় করব। হাতে নগদ মাইনাস কি বিবিধ ক্ষতি, ৫০০ ইন্টু ২ ১,০০০ টাকা। আমাদের তাহলে নগদ উদ্বৃত্তের পরিমাণ হচ্ছে ৫,০০০ টাকা। আমাদের প্রশ্নে দেনাদার আছে ৩৫,০০০ টাকা, সহপরি মজুত পণ্য ২০,০০০ টাকা। বিনিয়োগের সুদ যে তারিখটা দেওয়া আছে সেটা হচ্ছে ৬ মাসের। ২০,০০০ টাকার ১০% হচ্ছে ২,০০০ টাকা। এই ২,০০০ টাকা হচ্ছে পুরো ১ বছরের। তাহলে ১২ মাস দিয়ে ভাগ করব, ৬ মাস দিয়ে গুণ করলে আমরা বিনিয়োগের যে টাকাটা অনাদায়ী রয়ে গেছে, এখন আদায় হয়নি সুদটা, সেটা ১,০০০ টাকা। এই হচ্ছে আমাদের চলতি সম্পদের পরিমাণ হচ্ছে ৬১,০০০ টাকা। এই চলতি সম্পদ নিয়ে কারো কোনো প্রশ্ন আছে? চলতি সম্পদ? নো মিস। আচ্ছা, এখন আসো, যেহেতু আমাদের সূত্রে চলতি দায়ের পরিমাণও লাগবে, গণনা কার্য দেখো আমি ১ দিয়েছি চলতি সম্পদের পরিমাণ নির্ণয়। এখন গণনা কার্য হচ্ছে ২, চলতি দায়ের পরিমাণ নির্ণয়। এখানে দেখো পাওনাদার আমাদের প্রশ্নের মিলে ছিল ৮,০০০ টাকা। ধারে পণ্য ক্রয় এটা হিসাবভুক্ত হয়নি, অলিখিত ছিল। তাহলে যেটা ধারে পণ্য ক্রয়, পাওনাদারের পরিমাণটা আমাদের বেড়ে যাবে। এই জন্য ৮,০০০ টাকার সাথে ২,০০০ টাকা যোগ করে হলো কত? ১০,০০০ টাকা। ব্যাংক জমাতিরিক্ত ছিল আমাদের ২৩,০০০ টাকা। এই হচ্ছে ৩৩,০০০ টাকা হচ্ছে আমাদের চলতি দায়ের পরিমাণ। এখন আমাদের যে সূত্রটি আছে সে অনুযায়ী আমরা কাজ করব। দেখো, চলতি সম্পদ আমরা পেয়েছি গণনা কার্য করে ৬১,০০০ টাকা। আমরা ৬১,০০০ টাকা লিখলাম। চলতি দায় আমরা বের করেছি হচ্ছে ৩৩,০০০ টাকা। তাহলে চলতি দায় হচ্ছে ৩৩,০০০ টাকা। এখানে আমরা এখন
মজুত পণ্য আর অগ্রিম খরচ যদি থাকে এই দুইটা যোগ করে চলতি সম্পদ থেকে মাইনাস করব। তাহলে আমাদের মজুত পণ্য আছে 20,000 টাকা। 20,000 টাকা হচ্ছে মজুত পণ্য। আমাদের প্রশ্নে কোনো অগ্রিম খরচ নেই, এই জন্য শূন্য। তাহলে 61,000 টাকা থেকে 20,000 টাকা মাইনাস করলে হবে 41,000 টাকা। 33,000 টাকা ভাগ করো, দেখো 1.24:1। কারো কোনো প্রশ্ন থাকলে বলো। বুঝতে পেরেছো এটুকু? জি মিস। আমাদের আসছে 1.242। 2 যেহেতু এই জন্য আমরা 2-4 লিখেছি। যদি এটা 5 হয়ে যেত তাহলে 4টা আমরা কি করতাম, 1 বাড়িয়ে দিতাম, 5 লিখতাম। যেহেতু 5 এর কম এই জন্য 1.24 থাকবে। আচ্ছা, তারপরে দেখো খ নম্বর, রায়হান এন্টারপ্রাইজের বিশদ আয় বিবরণী আমি একটু আলোচনা করে তারপরে অঙ্কে যাচ্ছি। এখানে আমাদের প্রশ্নে মোট লাভ দেওয়া ছিল 25,000 টাকা, প্যাকিং খরচ 2,000 টাকা, কুরিন সন্দেহজনক দেনা সন্তুষ্টি ছিল 4,000 টাকা। এটা একজনের ভুল হয়েছে। রায়তা কি জয়েন হয়েছে? জি মিস। আচ্ছা, রায়তা মা একটু খেয়াল করো। আমরা যে অঙ্ক সাধারণ গণিত অঙ্ক করি যখন কি করি, মাইনাসে মাইনাসে কি হয়, প্লাস হয়ে যায় না? জি মিস। দেখো আমাদের মোট লাভ থেকে আমরা কি করি, পরিচালন ব্যয়টা মাইনাস করি না? জি মিস। আসসালামু আলাইকুম মিস। ওয়ালাইকুম আসসালাম। আমরা মোট লাভ থেকে পরিচালন ব্যয়কে কি করি, মাইনাস করি। তাহলে মাইনাস, আর এখানে দেখো আমাদের প্যাকিং খরচ 2,000 টাকা, কুরিন সন্দেহজনক দেনা সঞ্চিতি, এটা আমাদের গত বছরেরটা ছিল। তাহলে 4,000 টাকা, এটা মাইনাস। 2,000 টাকা থেকে 4,000 টাকা যদি মাইনাস করি তাহলে কত হচ্ছে, মাইনাস 2,000 টাকা হচ্ছে না? তাহলে এখন কি হচ্ছে, এটা কি মাইনাস করা হবে? মাইনাসে মাইনাসে কি হয়ে গেল, প্লাস হয়ে গেল। পরিচালন ব্যয়টা আমাদের মাইনাস করার কথা না? জি মিস। কিন্তু এখানে মাইনাস ফিগার আসছে। সাধারণত কি থাকে, এই ফিগারটা প্লাস থাকে। প্লাস থাকলে আমরা কি করি, মাইনাস করে ফেলি। কিন্তু এখানে ফিগারটা আসছে কি, মাইনাস। তাহলে মাইনাসে মাইনাসে কি হয়ে গেল, প্লাস হয়ে গেল। এই জন্য 25,000 টাকার সাথে 2,000 টাকা কি হবে, যোগ হবে। তোমার অঙ্ক সবকিছু ঠিক ছিল, কিন্তু এটা কি করেছিলে, মাইনাস করেছিলে। তাহলে বুঝতে পেরেছো এটা মাইনাস হবে না যে? মিস এটা যোগ করব কিন্তু চিহ্নটা কি এখানে মাইনাসই থাকবে? মাইনাস আমি দেখিয়ে দিয়েছি, তোমরা আমি তো বলছি যে মাইনাস যখন থাকবে তখন ব্র্যাকেটে দেখিয়ে দিবে। যেহেতু এটা আমাদের 10 অধ্যায়ের এই এই অঙ্কটাতে এরকম মাইনাস আসছে, এই জন্য আমি একটু মাইনাস চিহ্ন দিয়ে দেখিয়ে দিলাম। তোমরা সাধারণত কি আমি বলেছি, মাইনাস ফিগারটাকে সাধারণত কি করবে, ব্র্যাকেটের মধ্যে রেখে দিবে, তাহলে ভুল হওয়ার সম্ভাবনা কম থাকবে। তাহলে মাইনাসে মাইনাসে কি হয়ে গেল, প্লাস হয়ে গেল। 25,000 আর 2,000 হচ্ছে 27,000 টাকা। এই হচ্ছে আমাদের পরিচালন মুনাফা। অন্যান্য আয় ছিল আমাদের বিনিয়োগের সুদ 1,000 টাকা। আমরা যখন চলতি সম্পদের পরিমাণ নির্ণয় করেছি সেখানে আমরা এই গণনা কার্যটা দেখিয়েছিলাম কিভাবে 1,000 টাকা হয়েছে। এই হচ্ছে 28,000 টাকা। অন্যান্য ব্যয় আমাদের ব্যাংক জমাতিরিক্ত সুদ আছে 5,000 টাকা, আর বিবিধ ক্ষতি 1,000 টাকা। এই হচ্ছে 6,000 টাকা। মাইনাস করলে আমাদের নিট মুনাফার পরিমাণ হচ্ছে কত, 22,000 টাকা। তাহলে পরিচালন মুনাফা 27,000 টাকা, নিট মুনাফার পরিমাণ হচ্ছে 22,000 টাকা। এটুকু নিয়ে কারো কোনো প্রশ্ন থাকলে বলো। ঠিক আছে, তাহলে দেখো আমাদের প্রশ্নের উত্তরটা একটু খেয়াল করো। তোমরা গত ক্লাসে একটু বলিনি আগে, গত ক্লাসে জয়েন হয়েছিলেন নূরজাহান, নাফিসা, পায়েল, রায়তা, সুমাইয়া, এই 5 জন স্টুডেন্ট। কিন্তু আমি খাতা পেয়েছি রায়তা, সুমাইয়া, নাফিসা। নূরজাহান মেসেজ দিয়েছিল, আমি এটা খেয়াল করি নাই, আমি এটার অ্যান্সার দেই নাই। যাই হোক, তোমার উচিত ছিল ছবি তুলে পাঠিয়ে দেওয়ার। আর পায়েল, আজকে কি পায়েল জয়েন হয়েছে? না। মিস বলো। মিস 10 এর যদি একটু ক নাম্বারটা আমাকে একটু বুঝিয়ে দিতেন তাহলে একটু ভালো হতো। ক নাম্বারটা?
10-এর ক। আচ্ছা দেখো, ক নম্বরে আমাদের চেয়েছে, প্রশ্নে বলেছে তারল্য অনুপাতের পরিমাণ নির্ণয় করতে। তারল্য অনুপাতের পরিমাণ নির্ণয়ের সূত্রটা হচ্ছে চলতি সম্পদ মাইনাস সমাপনী মজুত পণ্য প্লাস অগ্রিম খরচ, এই দুটো যোগ করে চলতি সম্পদ থেকে মাইনাস করতে হবে। করার পর চলতি দায় দিয়ে আমাদের ভাগ করতে হবে, তাহলে আমরা তারল্য অনুপাতের পরিমাণটা পেয়ে যাব। এখন আমাদের প্রশ্নে চলতি সম্পদ এবং চলতি দায়ের পরিমাণটা দেওয়া নেই, কিন্তু কিছু তথ্য দেওয়া আছে, সেই তথ্যের ভিত্তিতে আমরা চলতি সম্পদ ও চলতি দায়ের পরিমাণটা বের করতে পারবো। আমাদের প্রশ্নে দেখো চলতি সম্পদ পরিমাণে নির্ণয় করার জন্য কিছু তথ্য দেওয়া আছে। এখানে দেখো হাতে নগদ আমাদের মিলে ছিল ৬,০০০ টাকা, আমাদের সমন্বয় ছিল ৫০০ টাকার ২টি নোট চুরি হয়ে গিয়েছে, তাহলে বিবিধ ক্ষতি ৫০০ ইন্টু ২ ১,০০০ টাকা। যেহেতু ৫০০ টাকার ২টি নোট চুরি হয়ে গেছে, ১,০০০ টাকা নগদ টাকার পরিমাণ কি হয়ে গেল, কমে গেল। ৬,০০০ টাকা থেকে ১,০০০ টাকা আমরা মাইনাস করে আমরা পাবো কত, নগদ উদ্বৃত্তের পরিমাণ ৫,০০০ টাকা। আমাদের প্রশ্নে দেনাদারের পরিমাণ দেওয়া আছে মিলে ৩৫,০০০ টাকা, সমাপনী মজুত পণ্য সমন্বয়ে দেওয়া আছে ২০,০০০ টাকা। বিনিয়োগের সুদ দেওয়া ছিল আমাদের তারিখ জুলাই ১ তারিখে নেওয়া হয়েছে, এই জন্য ৬ মাসে ধরতে হবে। ২০,০০০ টাকা 10% হচ্ছে ২,০০০ টাকা, এই ২,০০০ টাকা হচ্ছে ১২ মাসের, অর্থাৎ ১ বছরের। তাহলে ১২ মাস দিয়ে ভাগ করব, ৬ মাস দিয়ে গুণ করে আমরা পেলাম বিনিয়োগের সুদ অনাদায়ী ১,০০০ টাকা। এই হচ্ছে আমাদের চলতি সম্পদের তথ্য, আমাদের আর কিছু দেওয়া নেই। তাহলে দেখো ৫,০০০, ৩৫,০০০, ২০,০০০, ১,০০০ এই চারটা যোগ করে আমরা পেলাম ৬১,০০০ টাকা। আমরা চলতি সম্পদের পরিমাণ পেয়ে গেছি ৬১,০০০ টাকা। এখন আসো চলতি দায়ের পরিমাণ। আমাদের প্রশ্নে রেওয়া মিলে ছিল পাওনাদার ৮,০০০ টাকা, সমন্বয়ে ছিল ধারে পণ্য ক্রয় অলিখিত, অর্থাৎ যেটা হিসাবভুক্ত হয়নি ২,০০০ টাকা। যেহেতু ধারে ক্রয় করা হয়েছে, পাওনাদারের পরিমাণ বেড়ে গেছে, এই জন্য ৮,০০০ টাকার সাথে ২,০০০ টাকা যোগ হয়ে হয়েছে ১০,০০০ টাকা। আমাদের রেওয়া মিলে প্রশ্নে ছিল ব্যাংক জমাতিরিক্ত ২৩,০০০ টাকা। এই হচ্ছে আমাদের ৩৩,০০০ টাকা চলতি দায়। এখন আমরা সূত্রে বসাবো, চলতি সম্পদ আমরা পেয়েছি ৬১,০০০ টাকা, চলতি দায় হচ্ছে ৩৩,০০০ টাকা। মজুত পণ্য ২০,০০০ টাকা, আমরা মজুত পণ্য ২০,০০০ টাকা যোগ অগ্রিম খরচ হচ্ছে আমাদের প্রশ্নে নেই, এই জন্য শূন্য। ৬১,০০০ টাকা থেকে ২০,০০০ টাকা মাইনাস করে হচ্ছে ৪১,০০০ টাকা, এটাতে ৩৩,০০০ টাকা ভাগ করলে দেখো এটা আসবে ১.২৪। বুঝতে পেরেছো? জি মিস। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা একটু এখন গ প্রশ্নে যাই। দেখো রায়ন এন্টারপ্রাইজের আর্থিক অবস্থা বিবরণী। এখানে আমাদের স্থায়ী সম্পদ প্রশ্নে সরাসরি দেওয়া ছিল রেওয়া মিলে ৮০,০০০ টাকা। দীর্ঘমেয়াদী বিনিয়োগ 10% বিনিয়োগ হচ্ছে ২০,০০০ টাকা। আমরা এখানে কিছু লিখলাম না, মেয়েরা তোমরা এভাবে অঙ্কটা করতে পারো। নরমালি কি করি আমরা, চলতি সম্পদ লিখে কোলন দিয়ে তারপর সব চলতি সম্পদগুলো লিখি। দেখো আমি এখানে কি লিখেছি, মোট চলতি সম্পদ ব্র্যাকেটে দিয়েছি গণনা কার্য ১। খেয়াল করেছো? সুমাইয়া শুনতে পাচ্ছ? জি মিস। আমরা সাধারণত কি করি, চলতি সম্পদ দিয়ে কোলন দিয়ে পরে এই যে চলতি সম্পদগুলো আছে সেগুলো সুন্দর মানে সাজিয়ে লিখি, তাই তো? হাতে নগদ এভাবে সব কাজগুলো করি না? যেহেতু আমরা গণনা কার্য করে বের করেছি চলতি সম্পত্তির পরিমাণ ৬১,০০০ টাকা, এই জন্য এখানে আর লেখা লাগবে না। এখানে আমরা মোট চলতি সম্পদ লিখে গণনা কার্য ১ দিলেই সরাসরি ৬১,০০০ টাকা লিখতে পারবো। ক্লিয়ার? জি মিস। তারপর দেখো অরসিত হিসাবটা আমরা পরে আসবো। এখানে দেখো মালিকানা সত্ত্ব ও দায়সমূহ। মালিকানা সত্ত্ব পরিমাণ মূলধন দেখো দেওয়া আছে ১,০০,০০০ টাকা, আর নিট লাভ বলা হয়েছিল প্রশ্নে ২৯,০০০ টাকা নিট লাভ ধরে আমাদের আর্থিক অবস্থা বিবরণী প্রস্তুত করতে বলা হয়েছে। নিট লাভ আমরা ব্র্যাকেটে দিয়ে দিব প্রশ্নে প্রদত্ত, তাহলে ১,০০,০০০ টাকার সাথে নিট লাভ ২৯,০০০ টাকা যোগ করে হলে ১,২৯,০০০ টাকা। চলতি দায়, এখানেও আমি দেখো চলতি দায় কলম দিয়ে বিভিন্ন তথ্য যে চলতি দায়ের তথ্যগুলো আছে সেগুলো লিখলাম না, আমি ব্র্যাকেটে দিয়ে দিলাম গণনা কার্য ২। যখন এক্সামিনার খাতা দেখবে
গণনা কার্য যখন 2 দিয়েছো তখন এক্সামিনার সরাসরি গণনা কার্য 2 এ দেখবে। গণনা কার্য 2 এ চলতি দায়ের পরিমাণ তুমি 33,000 টাকা পেয়েছো, তখন এখানে চলতি দায়ের পরিমাণ 33,000 টাকা। খেয়াল করো 1,29,000 টাকা 33,000 টাকা যোগ করে হয়েছে 1,62,000 টাকা। মালিকানা সত্ত্ব ও দায়। আমাদের সূত্র আছে হিসাব সমীকরণের A = L + E। A = L + E অর্থাৎ মোট সম্পদ সমান দায় যোগ মালিকানা সত্ত্ব। আমাদের দুইটা সমান হতে হবে। কিন্তু এখানে আমাদের সম্পদ 80,000, 20,000, 61,000 টাকা যোগ করে হবে 1,61,000 টাকা। এরকম যখন অঙ্ক থাকবে তখন মিলানোর জন্য আমাদের অনিশ্চিত হিসাব নামে একটা হিসাব আসবে। অনিশ্চিত হিসাব লিখে যে টাকাটা পার্থক্য হবে সেই টাকাটা আমরা বসিয়ে কি করব, দুই পাশ মিলাবো। যদি এমন হতো স্থায়ী সম্পদের মোট সম্পদের পরিমাণ 1,62,000, নিট লাভ এখানে 1,28,000 আর চলতি দায় 33,000, তাহলে হতো কি 61,000। তখন আমরা এই জায়গায় লিখতাম অনিশ্চিত হিসাব 1,000 টাকা লিখে তখন আবার এই পাশ মিলাতাম। মানে যেখানে পার্থক্য অর্থাৎ যেখানে কম হবে সেইখানে অনিশ্চিত হিসাব নামে একটি হিসাব খুলে আমরা যে যতটুকু টাকা কম হবে অর্থাৎ পার্থক্যটা সেটা আমরা লিখে দুই পাশ মেলাবো। ক্লিয়ার? জি মিস। আচ্ছা, এখন সবাই একটু ছক টানো। আমরা এখন 11 নম্বর প্রশ্নের সমাধান করব। দেখো 11 নম্বর প্রশ্নটা, সুমাইয়া বলো, প্রশ্নটা বলো। সুরভি ট্রেডার্স 2017 সালের 31 ডিসেম্বর তারিখে রয়্যাল মিলটি নিম্নরূপ: প্রারম্ভিক মজুত পণ্য 20,000 টাকা, ক্রয় 80,000 টাকা, বিক্রয় 1,20,000 টাকা, বিক্রয় ফেরত 3,000 টাকা, ক্রয় ফেরত 4,000 টাকা, আসবাবপত্র 24,000 টাকা, ক্রয় পরিবহন 4,000 টাকা, বেতন 12,000 টাকা, ভাড়া 5,000 টাকা, সঞ্চিত তহবিল 30,000 টাকা, খাজনা ও কর 6,000 টাকা, উত্তোলন ও মূলধন 10,000 টাকা, 80,000 টাকা, অতিরিক্ত মূলধন 20,000 টাকা, যন্ত্রপাতি 90,000 টাকা। হ্যাঁ, সমন্বয় করো। সমাপনী মজুত পণ্যের মূল্য 14,000 টাকা। মালিক ব্যক্তিগত অর্থে ব্যবসায় কর্মচারীদের বেতন 12,000 টাকা পরিশোধ করেন, যা হিসাবভুক্ত হয়নি। স্থায়ী সম্পদের উপর 10% অবচয় ধার্য কর। আচ্ছা, ধন্যবাদ। এখন খেয়াল করো, আমাদের প্রশ্নে বলছে বছর শেষে সুরভি ট্রেডার্সে স্থায়ী সম্পদের নিট মূল্য নির্ণয় করো। তোমাদের মধ্যে কেউ কি বলতে পারবে কিভাবে স্থায়ী সম্পদের নিট মূল্য নির্ণয় করব? স্থায়ী সম্পদের থেকে আমরা অবচয়টা কি করব, মাইনাস করব। অবচয়টা মাইনাস করলে আমাদের স্থায়ী সম্পদের নিট মূল্যটা বের হবে। দেখো এখানে আমাদের সমন্বয়ে বলছে স্থায়ী সম্পদের উপর 10% অবচয় ধার্য করতে হবে। মেয়েরা খেয়াল করো, এখানে স্থায়ী সম্পদ কোনগুলো বলো তো? স্থায়ী সম্পদ কোনগুলো প্রশ্ন দেখে বলো। আসবাবপত্র। হ্যাঁ, তারপর যন্ত্রপাতি। হ্যাঁ, ভেরি গুড। আসবাবপত্র, যন্ত্রপাতি। তাহলে ছকটা করে নাও। দেখো এখানে ছক করো, বছর শেষে সুরভি ট্রেডার্সে স্থায়ী সম্পদের নিট মূল্য নির্ণয়। অঙ্কটা করো। আসবাবপত্র আমাদের প্রশ্নে দেওয়া আছে, আসবাবপত্র হচ্ছে 24,000 টাকা। তোমরা অঙ্কটা করছো সবাই? জি মিস। হ্যাঁ, আমার সাথে সাথে অঙ্কটা করো।
মাইনাস অবচয় $24,000 দেখো আসবাবপত্র 24,000 মাইনাস কি আমাদের অবচয় হচ্ছে 10% ধার্য করতে বলেছে স্থায়ী সম্পদের উপর, তাহলে 2,400 টাকা। 2,400 টাকা মাইনাস করলে কত আসবে? 24,000 টাকা থেকে 21,600 টাকা। তারপর যন্ত্রপাতি যন্ত্রপাতি আছে আমাদের 90,000 টাকা। $90,000 টাকার 10% হচ্ছে 9,000 টাকা। $81,000। কত আসছে বলো? স্থায়ী সম্পদের পরিমাণ কত আসছে? মিস 1,26,000। 1,26,000 না 1,02,600? ভালো করে খেয়াল করো তো। সরি মিস 1,26,000 হ্যাঁ, থ্যাংক ইউ। 1,02,600 টাকা। 1,02,600। সবার করা হয়েছে? জি মিস। কি লিখবো আমরা? স্থায়ী সম্পদে নিট মূল্য 1,02,600 টাকা। তাহলে উত্তরটা লিখে নাও। বছর শেষে সুরভি টেরার্সের স্থায়ী সম্পদে নিট মূল্য, আমাদের উত্তরটা হবে
বছর শেষে সুরভি ট্রেডার্সের স্থায়ী সম্পদের নিট মূল্যের পরিমাণ। £1,02,600 টাকা। এটুক নিয়ে কারো কোনো প্রশ্ন? এক নম্বরে মানে এটা হবে 11 নম্বর। 11 নম্বরের কয় নিয়ে কোনো প্রশ্ন আছে মেয়েরা? আচ্ছা, তাহলে চলো খনা প্রশ্নে যাই। খ প্রশ্নে লিখো, সুরভি ট্রেডার্স বিশদ বিবরণী 2017 সালের 31 ডিসেম্বর তারিখে সমাপ্ত বছরের জন্য। আমাদের খ প্রশ্নে বলেছে উপরিক্ত তথ্যাদির আলোকে সুরভি ট্রেডার্সের নিট লাভ বা ক্ষতি নির্ণয় করো। নিট লাভ বা ক্ষতি নির্ণয় করতে হলে আমাদের বিশদ বিবরণী করতে হবে। ছক করা হয়েছে? আচ্ছা, তাহলে দেখো বিশদ বিবরণী আমরা কিভাবে নির্ণয় করব, কেউ বলতে পারবে কিভাবে করতে হবে? তোমাদের মধ্যে কে বলতে পারবে? প্রথমে স্থায়ী সম্পদ নির্ণয় করতে হবে, তারপর চলতি সম্পদ। নাফিসা নাফিসা বলছো? তুমি যেটা বলছো মা, এটা হচ্ছে আর্থিক অবস্থার বিবরণী। আমরা বিশদ বিবরণী কিভাবে করব? মিস বিশদ বিবরণীতে প্রথমে বিক্রিত পণ্যের ব্যয় বের করতে হয়। বলো, সুন্দর করে বলো, হচ্ছে আরেকটু সুন্দর করে বলো। বিক্রয় থেকে বিক্রিত পণ্যের ব্যয় মাইনাস করব, মোট মুনাফা নির্ণয় করব। মোট রাইট, মুনাফা তারপর থেকে পরিচালন ব্যয় বাদ দিব, তারপর অন্যান্য আয় যোগ এবং অন্যান্য ব্যয় বিয়োগ করব। হ্যাঁ, ধন্যবাদ। সবাই শুনেছো তো? রাইতা বলেছে যে হ্যাঁ, আমরা বিশদ বিবরণী কিভাবে করব? প্রথম নিট বিক্রয় পরিমাণ নির্ণয় করব। নিট বিক্রয় থেকে আমরা বিক্রিত পণ্যের ব্যয় মাইনাস করলে আমরা মোট মুনাফা অথবা ক্ষতি পেয়ে যাব। সেখান থেকে আমরা পরিচালন ব্যয় মাইনাস করলে আমরা পরিচালন মুনাফা বা ক্ষতি পাব। সেটার সাথে আমরা অন্যান্য আয় যোগ করব এবং অন্যান্য ব্যয় বিয়োগ করে আমরা নিট মুনাফা বা ক্ষতির পরিমাণ পাব। তাহলে আসো আমরা প্রথম কি করব? নিট বিক্রয়ের পরিমাণ নির্ণয় করব। এখানে খেয়াল করো, বিক্রয় আছে 1,20,000 টাকা, বিক্রয় ফেরত দেওয়া আছে 3,000 টাকা। প্রশ্নে আমাদের সমন্বয়ে কিছুই নেই, শুধু সমন্বয়ে সমাপনী মজুত পণ্য। মালিক ব্যক্তিগত অর্থে ব্যবসায়ী কর্মচারীদের বেতন 12,000 টাকা পরিশোধ করেছেন, যা হিসাবভুক্ত হয়নি, আর স্থায়ী সম্পদের উপর 10% অবশ্যই ধার্য করা। অর্থাৎ 3টা সমন্বয় আছে আমাদের, আর এই 3টা সমন্বয় ছাড়া আমাদের অন্য কিছু নেই। তাহলে বিক্রয় সংক্রান্ত কোনো কিছু কিংবা ক্রয় সংক্রান্ত বেতন সম্পর্কে বলা আছে শুধুমাত্র, ভাড়া সম্পর্কে এগুলো কোনো সমন্বয় আমাদের নেই। তাহলে আমরা রেওয়া মিল থেকে বিক্রয় থেকে আমরা কি করব? বিক্রয় ফেরতটা কি করব? যোগ করব, বাদ দেব। তাই শিওর? বিক্রয় থেকে বিক্রয় ফেরত বাদ দিব, ঠিক বলছো তো? আচ্ছা, ঠিক বলছো। নূরজাহান বলছো নাকি? আর অন্যরা কি যোগ করব? নো মিস বিয়োগ করব। সবাই নূরজাহানের সাথে একমত? সবাই একমত? কথা বলছো না কেন? বিয়োগ করবে? জি মিস, বিয়োগ করব। আচ্ছা, ঠিক আছে, সবাই যখন বলছো তাহলে বিয়োগ করি। আচ্ছা, কে বলতে পারবে কেন বিয়োগ করব? কেন বিয়োগ করব? মিস বিক্রয় থেকে বিক্রিত পণ্যের বাদ দিলে কেন বিয়োগ করব? কে বলতে পারবে? হ্যাঁ,
কেন বিয়োগ করব? বিক্রয় ফেরত পাওয়াতে আমার বিক্রি মানে বিক্রয়ের যে পরিমাণটা কমে যাবে, ভেরি গুড, মানে ভেরি গুড, কেনাবেচা এক্সিলেন্ট, এক্সিলেন্ট, ধন্যবাদ। ঠিক আছে, বিক্রি করেছিলাম 1,20,000 টাকা, যে কোনো কারণে বিক্রয়কৃত পণ্য কি আসছে, ফেরত আসছে। এতে কি হলো, বিক্রয়ের পরিমাণটা আমার কমে কমে গেল। এই জন্য কি হচ্ছে, 1,20,000 টাকা থেকে আমরা 30,000 টাকা মাইনাস করে আমরা পাবো কত, 1,17,000 টাকা। এইটা হচ্ছে আমাদের নিট বিক্রয় পরিমাণ। নিট বিক্রয়। তারপরে এখন কি করব, নিট বিক্রয় থেকে আমরা মাইনাস করব বিক্রিত পণ্যের ব্যয়। বিক্রিত পণ্যের ব্যয়। প্রথমে আমরা কি লিখব, প্রারম্ভিক মজুত পণ্য। প্রারম্ভিক মজুত পণ্য, প্রারম্ভিক মজুত পণ্য কত আছে বলো? 20,000। কত, কোন কলামে লিখবো আমরা প্রারম্ভিক মজুত পণ্যটা? দ্বিতীয় কলামে। রাইট, আমরা দ্বিতীয় কলামে প্রারম্ভিক মজুত পণ্য লিখবো 20,000 টাকা। তারপর ক্রয়, ক্রয় কত টাকা বলো? 80,000। ক্রয় হচ্ছে 80,000। 80,000 টাকা। এটা আমরা কয় নাম্বার কলামে লিখবো? 1 নাম্বার কলামে। ক্রয় থেকে এখন কি করব আমরা, ক্রয় ফেরত কি করব, বাদ দেব। বাদ দিব। কেন বাদ দিব? অন্যরা বলো, ক্রয় ফেরত পাওয়াতে আমার শুধু নূরজাহান বলছে, অন্যরা বলো। মিস আমি নূরজাহান, বলবো, হ্যাঁ বলো। মিস যে পণ্য ক্রয় করেছি মিস পণ্যতে মানে ত্রুটি থাকে, এই জন্য মিস ফেরত দিয়ে দিতে হয়, ক্রয় ফেরত হ্যাঁ। বাদ দিব। হ্যাঁ, শুধু পণ্য ত্রুটি না, ফরম্যাশন অনুযায়ী না হলে, ওজনে কম হলে কিংবা নষ্ট হলে, যে কোনো কারণে পণ্য কি আসতে পারে, ফেরত আসতে পারে। তখন কি হবে, ক্রয় করেছিলাম 80,000 টাকা, যেহেতু ক্রয় করেছিলাম 80,000 টাকা, এখন পণ্যটা ফেরত দিয়ে দিব। যে কোনো কারণে নষ্ট কিংবা ওজনে কম কিংবা ফরম্যাশন অনুযায়ী হয়নি, তাহলে আমার ক্রয় পরিমাণটা কি হয়ে যাচ্ছে, কমে যাচ্ছে। কত টাকা মাইনাস করব? 4,000 মিস। 4,000 টাকা। 80,000 টাকা থেকে 4,000 টাকা মাইনাস করলে কত হবে? 76,000। এটা আমাদের কি হয়েছে, 76,000 টাকা। কি পেলাম আমরা, নিট ক্রয়। কি পেলাম? এখন নিট ক্রয়ের সাথে আমরা অন্যান্য খরচ যোগ করব। কি কি আছে দেখো, আমাদের প্রশ্নে কি আছে, ক্রয় পরিবহন আছে। ক্রয় পরিবহন কত টাকা দেওয়া আছে দেখো তো? 4,000। 4,000 টাকা। আমাদের আর কিছু নেই। বিশ হাজার, 76,000, 4,000 যোগ করে আমরা পেলাম কত দেখো তো, 1,00,000 টাকা। যোগ করে দেখো। $1,00,000 টাকা আসছে? জি মিস। সমাপনী মজুদ পণ্য এখন মাইনাস করব, তাই তো, নাকি প্লাস করব? কি করব এখন, সমাপনী মজুদ পণ্য প্লাস করব? নো মিস, মাইনাস করব। 14,000 টাকা।
কত আসে 1 লাখ থেকে 14,000 টাকা মাইনাস করলে? 86,000 টাকা। এই 86,000 টাকাই হচ্ছে আমাদের বিক্রিত পণ্যের ব্যয়। নিট বিক্রয় থেকে আমরা বিক্রিত পণ্যের ব্যয় মাইনাস করলে পাবো কত? 31,000 টাকা। এটা আমরা কি পেলাম? কে বলতে পারবে? মিস, হ্যাঁ বলো। এখানে 86,000 টাকার মধ্যে মাইনাস ফিগার আসছে কেন? মাইনাস 1,17,000 টাকা থেকে আমরা বিক্রিত পণ্যের ব্যয় মাইনাস করব। মাইনাস করলে কি হয়? ব্র্যাকেটে মাইনাস দেখিয়ে দেওয়া হয় না? যেরকম দেখো এখানে মাইনাস সমাপনী মজুত পণ্য, এই জন্য মাইনাস করে দেখিয়েছি। মাইনাস মানে হচ্ছে ব্র্যাকেটে দেখানো। নিট বিক্রয় থেকে বিক্রিত পণ্যের ব্যয় মাইনাস করব। বিক্রিত পণ্যের ব্যয় হচ্ছে 86,000 টাকা, এটা মাইনাস করব। এই জন্য আমরা ব্র্যাকেটে রেখেছি। ক্লিয়ার? জি মিস। কোনো কিছু মাইনাস করলে আমরা সেটা ব্র্যাকেটে দেখাবো। এটা আমরা কি পেলাম বলো তো? একটু দ্রুত বলতে হবে আমার সাথে। মোট মুনাফা, এটা আমরা কি পেলাম? মোট মোট মুনাফা। হ্যাঁ, মুনাফা। বিক্রিত পণ্যের ব্যয় থেকে দুঃখিত, বিক্রয় থেকে বিক্রিত পণ্যের ব্যয় মাইনাস করে আমরা মোট মুনাফা পেলাম। এখন মাইনাস কি করতে হবে? পরিচালন ব্যয়। পরিচালন ব্যয় আমাদের হাতে সময় আছে আর 2 মিনিটের মতো। তোমাদের ক্লাস তো হচ্ছে 11টায়। ঠিক 5 মিনিট পর 15 মিনিটের জন্য অ্যাডমিট হবে, ঠিক আছে? মেয়েরা শুনতে পাচ্ছ? নাফিসা, জি মিস। সময় চলে গেলে 5 মিনিট কিংবা 3-4 মিনিট পরে আবার অ্যাডমিট হবে, তোমরা জয়েন হবে। ওকে মিস। দেখো বেতন, এটা আমাদের এই প্রশ্নে নতুন আসছে। আমরা এর আগে ক্লাসে বলেছিলাম মালিক যখন কোনো কিছু নিয়ে আসবে তখন সেটা মূলধন হিসেবে বিবেচনা করা হবে। দেখো 2 নম্বর সমন্বয়টা, মালিক ব্যক্তিগত অর্থে ব্যবসায়ী কর্মচারীদের বেতন 12,000 টাকা পরিশোধ করেন। তাহলে ব্যক্তিগত অর্থে পরিশোধ করেছেন, যা হিসাবভুক্ত হয়নি। ব্যক্তিগত অর্থে পরিশোধ করলে সেটা মূলধন হিসাবে, অতিরিক্ত মূলধন হিসাবে গণ্য হবে। মালিক যখন অফিসের প্রয়োজনে ব্যক্তিগত কিছু নিয়ে আসবে তখন সেটা মূলধন হিসেবে বিবেচনা হবে। দেখো বেতন আছে আমাদের মিলে 12,000 টাকা, আর মালিক ব্যক্তিগত অর্থ দিয়ে যে বেতনটা পরিশোধ করেছে সেটা কি হয়নি? হিসাবভুক্ত হয়নি। তাহলে বেতন লিখো, আমরা একটা 1 নম্বর কলামে লিখবো বেতন হচ্ছে 12,000 টাকা। মালিক ব্যক্তিগত অর্থ দিয়ে পরিশোধ করেছে, যেটা হিসাবভুক্ত হয়নি, তাহলে এখন আমাদের হিসাবভুক্ত করতে হবে। আসলে বেতন তাহলে পরিশোধ করেছে 24,000 টাকা যোগ অলিখিত বেতন। আফসানা, নাফিসা,
আসসালামু আলাইকুম ওয়ালাইকুম মিস। আসসালাম। নাফিসা খেয়াল করো, দেখো তোমরা অলিখিত বেতন যেটা হিসাবভুক্ত হয়নি 12,000 টাকা, একটু দ্রুত করো। কত হলো তাহলে? 24,000 টাকা বেতন বাবদ আসছে। ভাড়া কত দেওয়া আছে খেয়াল করো তো। ভাড়া দেওয়া আছে কত? 30,000 টাকা। 30,000 টাকা ভাড়া। ভাড়া 30,000 না 5,000 টাকা খেয়াল করো তো। 5,000। দেখো ভাড়া দেখো দেওয়া আছে 5,000 টাকা। 30,000 টাকা সঞ্চিত তহবিল। ভাড়া হচ্ছে আমাদের, ভাড়া সম্পর্কে কিছু বলা নেই, এই জন্য সরাসরি চলে আসছে 5,000 টাকা। যদি বকেয়া থাকতো তাহলে আমাদের যোগ করতে হতো, আর অগ্রিম থাকলে কি করতে হতো? বিয়োগ করতে হতো। মেয়েরা আর কি আছে বলতে পারবে? আর কি আসবে? খাজনা ও কর। খাজনা ও কর, দেখো প্রশ্নে খাজনা ও কর কত দেওয়া আছে? 6,000 টাকা। পেয়েছ? খাজনা ও কর বাবদ 6,000 টাকা পেয়েছো প্রশ্নে। দেখো 10 নম্বর, খাজনা ও কর 10,000 টাকা পেয়েছো। সরি, খাজনা সঞ্চিত তহবিল 30,000 টাকা, খাজনা ও কর হচ্ছে 6,000 টাকা। খাজনা ও কর হচ্ছে আমাদের 6,000 টাকা। 6,000। এখন অবচয়, অবচয় সমূহ, অবচয় সমূহ লিখে কলম দাও। দিয়ে আমাদের দুইটি স্থায়ী সম্পদ আছে, একটি আছে আসবাবপত্র, যেটা আমরা 1 নম্বর মানে ক সমাধানে করেছি আসবাবপত্র, অন্যটি হচ্ছে যন্ত্রপাতি। যন্ত্রপাতি, আসবাবপত্র অবচয় হচ্ছে আমাদের 2,400, যন্ত্রপাতি হচ্ছে 9,000। 2,400, 2,400 আর হচ্ছে 9,000। এই হচ্ছে আমাদের অবচয় বাবদ 11,400। আমাদের আর কিছু নেই। এই 24,000, 5,000, 6,000, 11,400 এগুলো যোগ করে আমরা পাবো 46,400। 24,000 যোগ 5,000, 6,000, 11,400, 46,400। এটা আমরা কি করব? মাইনাস করব। আমি এর আগে ক্লাসও বলেছি, আমাদের মুনাফা থেকে, মোট মুনাফা থেকে যদি পরিচালন ব্যয় বেশি হয় তাহলে কি হবে? আমাদের ক্ষতি হবে। মাইনাস হচ্ছে 31,000, 15,400, 15,400 টাকা হচ্ছে আমাদের পরিচালন ক্ষতি। এটুক নিয়ে কারো কোনো প্রশ্ন? মেয়েরা পরিচালন ক্ষতি, $15,400 হচ্ছে আমাদের পরিচালন ক্ষতি। আমাদের আর কিছু নেই,
আর কিছু নেই দেখে এটাই হচ্ছে আমাদের নিট ক্ষতি, মানে অন্যান্য আয় ব্যয় নিয়ে আমাদের প্রশ্নে, এই জন্য এটা হচ্ছে আমাদের নিট ক্ষতি। মিস বলো। মিস আরেকবার একটু বলবেন কখন ক্ষতি হবে আর কখন লাভ হবে? দেখো মুনাফা আছে 31,000 টাকা, কিন্তু আমার খরচ হয়ে গেছে 46,400 টাকা। মুনাফা থেকে যখন খরচটা বেশি হয়ে যাবে তখন আমার কি হয়ে যাবে, কারবারে ক্ষতি হয়ে যাবে না? জি মিস। ঠিক আছে। আর যখন মুনাফা 31,000 টাকা, আমার খরচ হয়েছে 20,000 টাকা, তাহলে আমার আরো 11,000 টাকা রয়ে গেছে, তার মানে এটা হচ্ছে আমার পরিচালন মুনাফা। এখানে পরিচালন ক্ষতি আমাদের অন্যান্য আয় ব্যয় নেই দেখে এটাই হচ্ছে আমাদের উত্তর, এটাই হচ্ছে আমাদের নিট ক্ষতির পরিমাণ। উত্তর আমাদের প্রশ্নে কি বলেছে? প্রশ্ন বলছে উপযুক্ত তথ্য আলোকে সুবিধা নিট লাভ বা ক্ষতি নির্ণয় করো। নিট ক্ষতির পরিমাণ। মিস আসসালামু আলাইকুম। নিট ক্ষতির পরিমাণ হচ্ছে 15,400 টাকা। খেয়াল করো, সুরভিটার আছে আর্থিক অবস্থার বিবরণী। আমাদের বিবরণী আর্থিক অবস্থা বিবরণী আমাদের এখানে বলছে মালিকানা সত্ত্বের বিবরণী করতে। প্রশ্নে দেখো, প্রশ্নে কি চেয়েছে? মালিকানা সত্ত্ব পরিবর্তন বিবরণী প্রস্তুত করো। মালিকানা সত্ত্বের বিবরণী। মালিকানা সত্ত্বের মালিকানা সত্ত্ব বিবরণী। ডিসেম্বর তারিখে সমাপ্ত বছরের জন্য। আমরা সবসময় অঙ্কেই এটার কাজ করি, কিন্তু এটা যেহেতু মালিকানা সত্ত্ব বিবরণী প্রস্তুত করতে বলেছে, আমাদের কি করতে হবে একটু খেয়াল করো। আমাদের এখানে দেখো মূলধনের পরিমাণ দেওয়া আছে প্রশ্নে, অতিরিক্ত মূলধন দেওয়া আছে। এখানে দেখো উত্তোলন ও মূলধন। মূলধন দেখো 80,000 টাকা, উত্তোলন হচ্ছে 10,000 টাকা। খেয়াল করো মেয়েরা, মূলধন 80,000 টাকার সাথে আমরা অতিরিক্ত মূলধন 20,000, আর এখানে দেখো 12,000 টাকা যে আছে সেটা একসাথে যোগ করব। 20,000 যোগ 12,000 হচ্ছে 32,000 টাকা হচ্ছে অতিরিক্ত মূলধন। 80,000 টাকার সাথে অতিরিক্ত মূলধন যোগ করব, আর উত্তোলন দেখো 10,000 টাকা, এটা কি করব, বিয়োগ করব। কিন্তু প্রথম আমরা কি করব, মূলধনের সাথে এখানে আমাদের প্রশ্নে দেওয়া আছে নিট মুনাফা 35,000 টাকা ধরে, তাহলে প্রথম মূলধন হচ্ছে 80,000। মিস রাইটা বলো। মিস আমাদের সেকেন্ড ক্লাস না হ্যাঁ শুরু হ্যাঁ, হয়ে গেছে? আমারও সেকেন্ড ক্লাস আমি ধরবো, আমি শুধু বলছি তারপর শেষ করে দিচ্ছি। দেখো 80,000 টাকার সাথে মূলধন অতিরিক্ত মূলধন 20,000 আর 12,000 32,000 টাকা যোগ করব, করে আমাদের দেখো মুনাফা আছে প্রশ্নে দেওয়া আছে 35,000 টাকা, সেটা যোগ করব। করার পর আমরা উত্তোলনটা কি করব, মাইনাস করব 10,000 টাকা, আর সঞ্চিত তহবিল দেখো দেওয়া আছে 30,000 টাকা, এটা যোগ করব। তাহলে আমরা মালিকানা সত্ত্বের বিবরণী পেয়ে যাব। ঠিক আছে, তোমরা এই অঙ্কটা সমাধান করে আমাদের যে একটা গ্রুপ আছে ওই গ্রুপে দিয়ে দিবে। তোমাদের গ্রুপে রাইতা আর হচ্ছে নাফিসাকে মনে হয় জয়েন করা হয়েছে, তোমরা বাকি সবাইকে জয়েন করে নিও। ঠিক আছে, তাহলে আজকে এই পর্যন্তই। তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। মিস আসসালামু আলাইকুম।